আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি আমরা সিগমা ম্যান ওরফে থমাস শেলবির পিকি ব্লাইন্ডার্স। এই সিরিজের কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই, তাই সব কাজকর্ম শেষ করে বসে যাও অস্থির লেভেলের সিরিজটি দেখতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও, তাহলে এই সিরিজের পরের পর্বগুলো দ্রুতই আসবে। তা চলো শুরু করি। সিরিজের শুরুতেই তোমাদেরকে এর ব্যাক স্টোরি বলি, মন দিয়ে শোনো, না হলে অনেক কিছুই মিস করবে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। মুভির গল্প শুরু হয় ইংল্যান্ডের বার্মিংহাম শহরে, যেখানে একদল গ্যাং বাস করত, যাদেরকে বলা হতো পিকি ব্লাইন্ডার্স। এই গ্যাং চালাতো শেলবি ব্রাদার্স, যাদের প্রধান হলো আমাদের প্রিয় টমি ওরফে থমাস শেলবি, যাকে পুরো নেট দুনিয়া সিগমা মেল বলেই বেশি জানে। টমির পরিবারে রয়েছে আরও 3 ভাই, যারা হলো টমির বড় ভাই আর্থার শেলবি, ছোট ভাই জন শেলবি এবং ফিন শেলবি। তাদের একটা বোনও রয়েছে যার নাম অ্যাডা শেলবি। তারা সবাই পিকি ব্লাইন্ডার্সের সদস্য। তবে এই গ্রুপে আরও একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে, যে শেলবি ব্রাদার্সের আন্টি পলি গ্রে। মূলত এই পিকি ব্লাইন্ডার্সরা আইরিশ ও রোমানিয়ার বংশ উদ্ভূত। তবে যুদ্ধ জয়লাভ করার পর পিকি ব্লাইন্ডার্সরা হয়ে ওঠে বার্মিংহামের ত্রাস। তাদের প্রধান কাজ হলো জুয়া, ব্ল্যাক মার্কেট কিংবা টাকার বিনিময়ে কাউকে প্রোটেকশন দেওয়া। এই গ্যাংস্টারদের একটা স্টাইল ছিল একদমই ইউনিক। তারা যে হ্যাট পরতো সেটাকে পিকি বলা হতো, আর সেই হ্যাটটার মধ্যে রাখা ছিল মারাত্মক ধারালো ব্লেড। মূলত সেখান থেকেই তাদের নাম পিকি ব্লাইন্ডার্স রাখা হয়েছে। আর্থার ভাইদের মধ্যে বড় হলেও টমি ছিল সবচেয়ে বুদ্ধিমান, তাই পুরো গ্যাংটাকে সে সামনে থেকে লিড করত। তবে সেই সময়টা পিকি ব্লাইন্ডার্স ছাড়াও আরও কিছু গ্যাংস্টার ছিল, লি গ্যাং, কমিউনিস্ট গ্যাং ও আইআর অ্যাফিনিয়ান্স। তবে পিকি ব্লাইন্ডার্সের উপরেও আরও একটা গ্যাং ছিল, যাদের প্রধান হলো বিলি কিম্বার। তাকে পিকি ব্লাইন্ডার্সও সবাই বেশ ভয়ই পেত। তবে টমি শেলবির অনেক আগে থেকে ইচ্ছা যে তার গ্যাংকে শুধু বার্মিংহামে না, পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করা। তাই তো সে সবসময় সবার উপদেশ অমান্য করেই নিজের মতোই কাজ করত। এই হলো পুরো পিকি ব্লাইন্ডার্সের মেইন ব্যাকগ্রাউন্ড স্টোরি। এবার চলো ডুব দিই আমরা আসল কাহিনীতে। আমরা টমি শেলবিকে দেখতে পাই এক ব্ল্যাক ঘোড়ার উপর চড়ে একটা এলাকায় যেতে। টমি পিকি ব্লাইন্ডার্সের প্রধান হওয়ার কারণে তার ভয়ে পুরো এলাকা কাঁপত। সে এখানে এসেছে একটা মেয়ের কাছে, যে কিনা জাদু জানে, আর মেয়েটি তার ঘোড়ার উপর এক ধরনের ম্যাজিক্যাল পাউডার ছিটিয়ে দেয় আর সবাইকে বলে যে কাল আমার ঘোড়া রেস দিবে। তোমরা যদি সবাই আমার ঘোড়ার উপর বেড লাগাও তাহলে 100% টাকা পাবে। আসলে পুরো এই চাইনিজ মানুষগুলো ওই মেয়ের ম্যাজিককে বিশ্বাস করত। তারাও মনে করতো এই ম্যাজিকের কারণে এই রেসে টমের ঘোড়া মেঘনা বয় জিতবে। ফলে পুরো চাইনিজ কমিউনিস্ট তার উপরে বেটিং লাগাতে শুরু করে। তবে টমি এর আসল প্ল্যান হলো এই ম্যাচে হেরে যাওয়া, যাতে পুরো টাকাটাই তার পকেটে চলে যায়। মোট কথা হলো সে এই রেস ফিক্সিং করতে চলেছে। তবে এই ব্যাপারটা নিয়ে তার বড় ভাই তাকে বেশ বকাঝকাই করে। সে বলে চাইনিজদের সাথে বাটপারি করে ধরা খেলে তাদের প্রাণও যেতে পারে। তাছাড়া গ্যাংস্টার বিলি কিম্বারের পারমিশন ছাড়া এই ফিক্সিং করলে তারাও হয়তো তাকে ছাড়বে না। কিন্তু টমি জানায়, তোমার চিন্তা করার কোনোই কারণ নেই, আমি পুরো ব্যাপারটাই সামলে নেব। বুঝতেই পারছো আমাদের টমি কতটা বুদ্ধিমান। যাই হোক, এরপরে আমরা তাকে একটা বাড়িতে দেখতে পাই, যেখানে তার সামনে ছিল কমিউনিস্ট গ্রুপের লিডার ফ্রেডি থ্রোন। মনে মনে চায় পিকি ব্লাইন্ডার্সকে উড়িয়ে দিতে, তাই সময় পেলেই সে আম জনতাকে তাদের পেছনে উস্কে দিতে দ্বিধা করে না। এছাড়াও ফ্রেডি এতটাই চালাক যে সে গোপনে গোপনে টমির একমাত্র বোন অ্যাডার সাথেও প্রেমের সম্পর্ক গড়ে নেয়, যাতে করে সে এই শেলবি পরিবারের সকল গোপন তথ্য জানতে পারে। সো বুঝতেই পারছো এই পাবলিকটা বেশ সুবিধার না। এইবার তাদের কথার মধ্যেই ফ্রেডি টমকে জানায় একজন হাই র্যাঙ্কিং পুলিশ অফিসার এই বার্মিংহাম শহরে এসেছে একটা আর্মস ডাকাতির কেস নিয়ে, যেখানে সন্দেহজনক লিস্টে আমারও তোমার নাম রেখেছে। তবে এসব কথা শুনে টমি খুব একটা বিচলিত হয় না। এদিকে ওইবারে ড্যানি নামেও একটা লোক ছিল, আর সে পাগলের মতো ভাঙচুর শুরু করে। আসলে ড্যানি প্রথম বিশ্বযুদ্ধে এতটাই মেন্টালি শক পেয়েছিল যে সে মাঝে মাঝে মনে করে তার উপর মেটাশেলের আঘাত হচ্ছে। টমি ও ফ্রেডি সেটা জানতো বিধায় তাকে সামলে নেয়। আর যাওয়ার সময় টমি বারের মালিককে বলে, ও যা ক্ষতি করেছে সেটা পিকি ব্লাইন্ডার্সের নামে লিখে রাখো, আমি সব পরিশোধ করে দেব। এদিকে সেই রাতে শেলবি ব্রাদার্সের সবাই নিজেদের পিকি ব্লাইন্ডার্সের কাজকর্ম নিয়ে মিটিংয়ে বসে।
যেখানে আন্টি পলি জানতে পারে একজন অফিসার তাদের শহরে কোনো এক আর্মস ডাকাতির কেস নিয়ে এসেছে। তাই সে এই ব্যাপারে টমিকে জেরা করতে থাকে যে সে এই ধরনের কাজের সাথে জড়িত কিনা, কিন্তু টমি তাদের না করে দিয়ে জানায় হয়তো এই কাজে কমিউনিস্টদের কেউ হতে পারে। তবে আন্টি পলি কিন্তু টমির চেহারা দেখে সন্দেহ হয়, তাই সে তাকে একটা চার্চের মধ্যে নিয়ে যায় আর সত্য কথা স্বীকার করতে বলে। গডের সামনে মিথ্যা কথা বলবে না বিধায় টমি জানায় হ্যাঁ, এই কাহিনীর সাথে আমি জড়িত। আসলে সে 3 গ্যাং মেম্বারদের লন্ডনে পাঠিয়েছিল গাড়ির ইঞ্জিন চুরি করার জন্য, কিন্তু তারা ভুলবশত গাড়ির ইঞ্জিনের যে বক্স রয়েছে সেটা না খুলেই অন্য একটা বক্স চুরি করে নিয়ে আসে। আর ওই বক্সে ছিল লুইস মেশিন গান, বুলেট, সেমি অটোমেটিক রাইফেল, পিস্তল। এর মানে হলো আমাদের টমি জেনে বুঝে চুরি করেনি, ভাগ্য বেশি ভালো হওয়ার কারণে তারা নিজে নিজেই ধরা দিয়েছে। এসব শুনে আন্টি পলি দ্রুত এগুলোকে ফেলে দিতে বলে, কারণ এত বড় আর্মস ডাকাতিতে যদি পিকি ব্লাইন্ডার্সের নাম চলে আসে তাহলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু টমি জানায় এত সহজে আমি এগুলো ছাড়ছি না, যদি কাউকে তার হারানো আর্মস নিতে হয় তাহলে তাকে টাকার বিনিময়ে এগুলো নিয়ে যেতে হবে। সো বুঝতেই পারছো টমি শেলবি সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইছে না। এদিকে বার্মিংহাম শহরে এসে উপস্থিত হয় সেই পুলিশ অফিসার চেস্টার। ক্যাম্বেল শহরে এসে সে বুঝতে পারে এই শহরে আইন নামে কোনো কিছুই নেই। সেই সাথে সে বুঝে যায় যে এখানে যে অফিসার রয়েছে তারা সবাই গ্যাংস্টারদের টাকা খেয়ে পেট পুজো করছে। তাই তো ক্যাম্বেল প্রথম দিন এসেই এই শহরের সকল পুলিশ অফিসারদের সাসপেন্ড করে দেয় আর নিজেই হায়ার করে ট্রাস্টেড লোকেদের। ফলে নিয়োগ দেওয়ার পরের দিনই তারা সবাই ধরে নিয়ে আসে টমির বড় ভাই আর্থারকে, আর তাকে পানি ছাড়া ধুয়ে দিয়েই প্রশ্ন করতে থাকে এই আর্মস চুরির সাথে সে জড়িত কিনা। আসলে বাইরের সবাই জানতো পিকি ব্লাইন্ডার্সের প্রধান হলো আর্থার, কিন্তু তাদের ধারণাও ছিল না যে টমাস শেলবি তার ভাইয়ের চেয়েও এক ধাপ উপরে। যাই হোক, তাকে প্রচুর টর্চার করা হলে সে বলে গড প্রমিস যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তখন ক্যাম্বেল জানায় ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম, যদি এই কাজ তুমি না করো তাহলে চলো আমাদেরকে এই বিষয়ে হেল্প করো, এতে দুইজনেরই লাভ হবে। এই বলে আর্থারকে সেই দিনের মতো ছেড়ে দেয়। এদিকে বার্মিংহাম শহরে এক সুন্দরী মেয়ের উদয় ঘটে যাকে কেউ আগে কখনো দেখেনি। মেয়েটির নাম গ্রেস। সেখানে একটা বারে যায় আর সেখানে বার্গার হিসাবে কাজ করার জন্য অনুরোধ করে, কিন্তু বারের মালিক তার রূপ দেখে বলে তুমি অনেক সুন্দরী, এই কাজের জন্য তোমাকে মানাবে না, কিন্তু তারপরেও কোনো না কোনো ভাবে তাকে মানিয়ে নেয়। একদিন টমি বারে এসে যেই না দেখে গ্রেসকে, তখনই সে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এই শহরে কোনো মেয়েকে বারে রাখার কোনো নিয়মই নেই। সে বিস্ময় নিয়ে বলে আচ্ছা তুমি কি প্রস্টিটিউটের কেউ? যদি প্রস্টিটিউট না হও তাহলে আমি বলবো তুমি ভুল জায়গায় কাজ নিয়েছো। এই কথা শুনে গ্রেস একদম অবাক হয়ে যায়। এরপর টমি বাসায় ফিরলে তার ভাই বলে পুলিশ আমাদের সাহায্য চেয়েছে এই আর্মস ডাকাতির ব্যাপারে, তাই আমাদের হয়তো তাকে সাহায্য করা উচিত। কিন্তু টমি এখানে নিশ্চুপ থাকে, কারণ সেই তো আসলেই একাম করেছে। যাই হোক, এরপরে আমরা ড্যানিকে আবারও দেখতে পাই খুব ভয় নিয়ে একটা দোকানের সামনে যেতে। আসলে ওইখানে তার আবারও আগের মতো প্রবলেম হচ্ছে। তখন এক দোকানদার হাতে চাকু নিয়ে যেই না তার সামনে আসে ঠিক তখনই তাকে খুন করে ফেলে। দূর থেকে দাঁড়িয়ে ওই খুন দুইজন দেখে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। তবে সে পালিয়েও শেষমেশ নিজেকে রক্ষা করতে পারে না, কারণ টমি এবার তাকে আর ছেড়ে দেয় না। টমি বলে সেই দিন ওই ঘটনার সময় যে দুইজন লোক ওইখানে ছিল তারা ছিল ওই দোকানদারের ভাই, ওরা ইটালিয়ান, আর এরা তোমাকে কোনো না কোনো ভাবে মেরেই ফেলবে। তোমাকে তারা নির্মমভাবে হত্যা করে মাটিতে পুঁতে ফেলতে পারে, তাই তার চেয়ে ভালো আমি তোমাকে স্বস্তিতে উপরে পাঠিয়ে দিই। ড্যানও বুঝতে পারে তার হয়তো কিছুই করার নেই, তাই সে তার শেষ ইচ্ছা অনুসারে টমিকে জানায় সে যেন তার ছেলে ও বউকে আগলে রাখে। এরপর টমি না চাইতেও সেই দুজন মানুষের সামনেই জনিকে গুলি করে হত্যা করে। আর সে এবার চলে যায় একটা জাদুঘরে। সেখানে গেলে ঘটে এক বিস্ময়কর কাহিনী, কারণ এইখানে আমরা তার সাথে দেখতে পাই সেই সুন্দরী মেয়ে গ্রেসকে। মানে বুঝতেই পারছো, গ্রেস হলো একজন স্পাই যাকে ক্যাম্বেল পাঠিয়েছে পিকি ব্লাইন্ডার্সের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। এখানে গ্রেস তাকে জানিয়ে দেয় যে আর্থার নয় বরং পিকি ব্লাইন্ডার্সের প্রধান হলো তার ছোট ভাই টমাস শেলবি। এছাড়াও সে রিসার্চ করে জানতে পেরেছে যে পিকি ব্লাইন্ডার্স বেটিং এর কাজের পাশাপাশি অন্য কাজ করে, কিন্তু তাদের এত ক্ষমতা নেই যে অত বড় অস্ত্র চুরি করার।
কিন্তু এসব কথা শুনিও ক্যাম্বেলের রাগ থেকে পিকি ব্লাইন্ডার্সদের মুক্ত হয় না। এদিকে টমিকে তার বড় ভাই একটা আকাশের জন্য ব্যাপকভাবে ঝাড়ি দিচ্ছে। সে আকাশটা হলো টমির ঘোড়া মেঘনা বয় রেসে জিতে গিয়েছে, ফলে তাদের বহু টাকা লস করে ফেলেছে। তবে টমি তাকে জানায়, আমি ইচ্ছা করে এই কাজ করেছি, কারণ এখন চাইনিজরা বিশ্বাস করবে যে ওই মেয়ের ম্যাজিক পাউডারের কারণেই তারা জিতে গেছে। এরপর এই খবর ছড়িয়ে পড়বে পুরো বার্মিংহামে, তারপর ছড়াবে ইংল্যান্ড সহ পুরো ইংল্যান্ডে। সেই সময় যখন কোটি কোটি টাকার বেটিং হবে মেঘনা বয়ের উপর, ঠিক তখনই তাকে আমি হারিয়ে দিয়ে বড় দান প্রফিট নিব। মানে চিন্তা করো, টমি কোনো বোকা নয়, সে মারাত্মক লেভেলের এক বিজনেসম্যান। তবে এর পরপরই আমরা দেখতে পাই একটা শকিং জিনিস, আর তা হলো ড্যানি এখনো বেঁচে আসে। আসলে টমি ওই লোকদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য তাকে মারার নাটক করেছিল। তাকে এখন গোপনে লন্ডন পাঠাচ্ছে তার নিজের গ্যাং পিকি ব্লাইন্ডার্সের একজন মেম্বার হিসাবে। সো বুঝতেই পারছো টমি শেলবি কতটা মারাত্মক ব্রেইনবাজ। এই সিনের মধ্যে দিয়েই এই সিরিজের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শেলবি ব্রাদার্সকে লি ব্রাদার্স নামক গ্যাংয়ের সাথে দেখা করতে টমি এখানে এসেছে একটা রেসিং ঘোড়া নেওয়ার জন্য। তবে সে ঘোড়ার বদলে সে একটা গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে তার বড় ভাই বলে, মানে কি এক ঘোড়ার জন্য তুই আমাদের পরিবারের অ্যান্টিক গাড়িটা দিয়ে দিবি শালা, বলদা কোথাকার। এই কথা শুনে লি ব্রাদার্সের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, কিন্তু টমির মাথা খারাপ হয়ে যায় তাদের হাসি দেখে। তাই সে বলে, আমার বড় ভাইয়ের উপর তোরা হাসলি কেন বল? এক কথায় দুই কথায়। তারা যখন টমির মাকে হিরো বলে গালি দেয়, তখন টমি তার আইকনিক হ্যাট দিয়ে তাদের ফালা করে দেয়। তোমাদের তো আগেই বলেছি এই হ্যাটে কোনো অস্ত্রের চেয়েও কম না, কারণ এতে আছে ধারালো সব ব্লেড। এই ব্লেড দিয়ে পুরো গ্যাংকে দফারফা করে দিয়ে ফিরে যায়। এদিকে ইন্সপেক্টর ক্যাম্বেল সব পুলিশদের অর্ডার দেয় শহরের সব বাড়িতে চিরুনি অভিযান চালাতে, কারণ যেভাবেই হোক তাদের হারিয়ে যাওয়া অস্ত্রগুলোর সন্ধান পেতে হবে। সেই অর্ডার অনুসারে পুলিশ পুরো শহরে খুঁজতে থাকে। অ্যাডা ও ফ্রেডি একসাথে ছিল, তাই পুলিশের রেড পড়লে সে অ্যাডাকে অন্য একজনের কাছে রেখে শহর ছেড়ে পালিয়ে যায়। আসলে এই সময়টাই কমিউনিস্টদের প্রতি পুলিশের প্রচন্ড রেস্ট্রিকশন ছিল। কোথাও যদি 3 জনের বেশি কমিউনিস্টকে একসাথে দেখতো তাহলে তাদের সবাইকে ধরে নিয়ে যেত। যাই হোক, অন্যদিকে পুলিশ এসে ফ্রেডির বাড়ি চেক করে, যেখান থেকে একটা প্রেসক্রিপশন পায় যেখানে অ্যাডা শেলবির নাম লেখা ছিল। তখন পুলিশের সন্দেহ হয় তাহলে এই কমিউনিস্ট ফ্রেডির সাথে হয়তো শেলবি পরিবারের খুব ভালো সম্পর্ক আছে। তাই ক্যাম্বেল এবার চলে যায় চার্চে, যেখানে তাদের দেখা হয় আন্টি পলির সাথে। ক্যাম্বেল আন্টিকে হুমকি দিয়ে বলে, আমি জানি আর্থার এই পিকি ব্লাইন্ডার্সের লিডার নয়, যদি নিজেদেরকে বাঁচাতে চাও তাহলে আগামীকাল সকাল 9টায় তোমাদের লিডার থমাসকে আমার সাথে দেখা করতে বলো, অন্যথায় ভয়ানক বিপদে পড়বে শেলবি ফ্যামিলি। অন্যদিকে টমি ইতিমধ্যেই ঘোড়া নিয়ে শহরে ফিরে আসলে সে দেখতে পায় পুলিশ তাদের শহর একদম তছনছ করে দিয়েছে। শহরে সকল লোকের ঘরেই রেড দিয়ে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। এখন এই জাদ্রেল অফিসার ক্যাম্বেলকে শিক্ষা দিতেই হবে। তাই টমি এবার মারাত্মক ফোন দিয়ে আটে। সে পুরো শহর থেকে ব্রিটেনের রাজার ছবি একত্রিত করে আর সেটাকে সে মাস শহরে রেখে আগুন দিয়ে ধরিয়ে দেয়। এরপর সে এই খবর দেয় একজন সাংবাদিককে আর তাকে টাকা দিয়ে বলে পুরো নিউজ পেপারে যেন কাল এই নিউজটাই আসে যে যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদেরকে সরকারি লোকেরা রেড দেবার নামে তাদেরকে অপমান অপদস্থ করেছে, তাই প্রতিবাদে আমি রাজার ছবি পুড়িয়ে দিয়েছি। ভাইরে ভাই, টমির এই মারাত্মক চাল একদমই বুলেটের মতো কাজ করে, কারণ পরের দিনই রাতে স্বয়ং প্রাইম মিনিস্টার চার্লসকে কল দিয়ে বসে অফিসার ক্যাম্বেলকে ঝাড়তে থাকে, কারণ রাজা ইতিমধ্যেই এই নিউজ দেখে অনেক লজ্জিত হয়েছে। ফলে নেক্সট টাইম কোনো রেড দিয়ে কাউকে যেন অসুবিধায় না ফেলে। এই কাণ্ড শুনে টমি একদমই থ বনে যায়। সে যেমনটা টমিকে ভেবেছিল তার থেকেও 2 ধাপ এগোয় টমি। এদিকে অ্যাডাকে দেখে আন্টির কেমন যেন সন্দেহ হয়, তাই সে তাকে কিছু পরীক্ষা করে বুঝে ফেলে যে অ্যাডা প্রেগনেন্ট। চোখ বড় বড় করে তাকে বলে এই বাচ্চার বাপকে, কিন্তু অ্যাডা জানায় তার নাম এখানে নিলে তোমরা তাকে কুচি কুচি করে কেটে ফেলবে। এই কথা শুনে তো আন্টি কিছুই বুঝতে পারে না যে এই কথা সে টমিকে কিভাবে বলবে। অন্যদিকে লির পরিবারের সাথে গ্যাঞ্জাম হওয়ার কারণে তারা একটা বুলেটে টমির নাম লিখে তাকে হুমকি স্বরূপ পাঠিয়ে দেয়। ফলে আরো একটা শত্রু বাড়ে। টমি লিদের কাছ থেকে ঘোড়াটি নিয়ে আসার সময় তাদের সাথে গ্রেসের দেখা হয় আর সে তাকে তার ঘোড়ার রেসে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। মানে টমির মনেও এই মেয়েটির প্রতি কিছুটা দয়া মায়া হচ্ছে। যাই হোক, এর পরের দিন দেখা যায় রেসে প্রচুর পরিমাণ বেট পড়ে তার ঘোড়া মেঘনা বয়ের উপর,
আর সেইখানে আন্টি পলি এসে অ্যাডার প্রেগনেন্সির ব্যাপারে জানালে টমির মাথা একদমই খারাপ হয়ে যায়। সে সরাসরি চলে যায় অ্যাডার কাছে আর পুরো সিনেমা হল থেকে সবাইকে বের করে দিয়ে বলে এই বাচ্চার বাপকে। তখন রাগে ও ভয়ে সে জানায় এই বাচ্চার বাপ হলো সে যে তোমার স্কুল ফ্রেন্ড ছিল আর তোমাকে বিশ্বযুদ্ধে বাঁচিয়েছিল। টমি বুঝতে পারে যে ফ্রেডি হলো এই কালপিট। সে গোপনে তার বোনকে ব্যবহার করছে, কিন্তু এখন সে কি করবে তা যেন সে বুঝেই উঠতে পারে না। ইতিমধ্যে রেসের রেজাল্ট চলে আসলে দেখা যায় এবার তার ঘোড়া মেঘনাবয় রেসে হেরে গেছে। তার মানে তার প্ল্যান ঠিকঠাক কাজ করলো না। তবে টমি তার আশেপাশের সবাইকে বেটিং এর টাকা ফিরিয়ে দিয়েছে তার জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য। এরপর এখানে আন্টি পলি এসে তাকে অ্যাডার বিষয়ে নমনীয় হতে বলে, কারণ তার মনে হয়েছে যে ফ্রেডি সত্যিকারেই তাকে ভালোবাসে, কিন্তু টমি সেটা কোনোভাবেই মানতে পারে না। এবার টমি চলে যায় ক্যাম্বেলের কাছে আর সেখানে গিয়ে সে সরাসরি তাকে একটা অফার দেয়। টমি বলে তুমি চাইছো গান উদ্ধার করতে আর আমি চাই আমার ব্যবসা স্মুথলি চালাতে, তাই তোমার সাথে আমি একটা ডিল করতে চাই। ডিলটা হলো তুমি আমার কোনো কাজে বাধা দেবে না আর আমার লোকেদের হ্যারাস করবে না। মোট কথা হলো আমার ধান্দায় তুমি কোনো রকমের ঝামেলা করবে না, আর এর বিনিময়ে আমি তোমাকে সেই চুরি যাওয়া গানের সন্ধান দেব, কারণ এই গান আমি নিজেই চুরি করেছি। এই কথা শুনে তো ক্যাম্বেলের চোখ চকচক করে ওঠে। সে মন থেকে রাজি না হলেও এই মুহূর্তে সে টমির ডিল ফিরিয়ে দিতে পারে না। ডিল ফাইনাল হয়ে যাওয়ার পর ক্যাম্বেল চলে যায় গ্রেসের কাছে আর তাকে বলে তুমি যেভাবেই হোক টমিকে নিজের বশে নিয়ে আসো, প্রেম দিয়ে দেহ দিয়ে যেভাবেই হোক তুমি তার অন্তরঙ্গ হয়ে যাও, কারণ এই চুরি যাওয়া গান এখানেই আছে। গ্রেসও সেটাতে রাজি হয়ে যায় আর তারা মিশনে নেমে পড়ে। এদিকে টমি যেই ঘোড়াটা লি পরিবার কাছ থেকে এনেছিল সেটা হঠাৎ রোগাক্রান্ত হয়ে পড়ে, যা দেখে বাকিরা বলতে থাকে যে এটা একটা অভিশপ্ত ঘোড়া, একে ইচ্ছা করে আমাদের কাছে দিয়েছে লিরা যাতে করে বাকি ঘোড়াগুলো মারা যায়। এটা শুনে টমির মন অনেক খারাপ হয়ে যায় আর তার হাতে কোনো অপশন না থাকার কারণে সে এই ঘোড়াটাকে নিচে গুলি করে হত্যা করে। ঘোড়াটাকে মারার পর টমি প্রচন্ড কষ্ট পায় আর সে চলে যায় গ্রেসের বাড়িতে। সেখানে গ্রেস তাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাকে কিছুটা সময়ও দেয়। এরপর টমি তার কাছে একটা গান শুনতে চায়। এখন কোন টাইপের সে গান শুনতে চায় সেটা প্রশ্ন করলে টমি জানায় স্যাড গান। তখন গ্রেস বলে এই স্যাড গান শুনলে তোমার হৃদয় ভেঙে যাবে, কিন্তু টমি বলে হৃদয় অলরেডি ভেঙে গেছে। এই ইমোশনাল সিনটা তোমরা হয়তো অনেকেই রিলস ও শটে দেখে থাকবে। যাই হোক, গ্রেসকে একটা রেসের ইনভাইট দিয়ে সে সেখান থেকে ফিরে আসে। এর পরের দিন যখন আন্টি ও অ্যাডা অ্যাবাসন করাতে যাচ্ছিল ঠিক তখনই দেখা হয় ফ্রেডির সাথে। ফ্রেডি তাকে ধোকা দিয়ে পালিয়ে না যাওয়ায় অ্যাডা ও আন্টি খুশিই হয় আর ফ্রেডিও তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। আন্টি বলে তোমরা এখান থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও সংসার পাতো, কিন্তু ফ্রেডি জানায় সে টমিকে ভয় পায় না, তাই সংসার করতে হলে সে এখানেই করবে। এরপর টমি আর তার ভাইদের দেখা যায় একটা বারে কাঠ খেলতে। ঠিক তখনই সেই বারে আগমন হয় এই শহরের সবচেয়ে ক্ষমতাধর গ্যাংস্টার বিলি কিম্বারের। এত বড় গ্যাংস্টার এখানে আসার মানে হলো বড্ড ঝামেলা হতে চলেছে। বিলি এখানে এসেই বলে শেলবি নামের কে এখানে আসিস, বের হয়ে আয়। তখন শেলবির 3 ভাই একসাথে বেরিয়ে আসে। বিলি জানায় আমাকে না জানিয়ে তোরা জুয়া ফিক্সিং করে খুব অন্যায় করছিস, তোদেরকে আমি রাস্তায় ফেলে মারবো। এই বলে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু টমি তো অন্য ধাতু দিয়ে তৈরি। সে রেগে না গিয়ে লি ব্রাদার্সের ওই বুলেটটা তার হাতে দিয়ে জানায় আমি জানি লি ব্রাদার্সের সাথে আপনার ঝামেলা আছে, এমনকি তারাও এখন আপনার শত্রু। আপনার মাসেল পাওয়ার আছে আর আমার বুদ্ধি, আমরা যদি একসাথে লিদের বিরুদ্ধে লড়ি তাহলে কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না। এটা শুনে বিলি বেশ ইমপ্রেস হয় আর থিঙ্ক করে এটা বেশ ভালো অফার। বিলি কিছুটা নমনীয় হলে খুব সরলভাবে টমি তাকে বলে আমি আপনার সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তখন বিলি বলে ওঠে কেউ আমার সাথে কাজ করে না, আমার হয়ে কাজ করে। এই বলে সে একটা কয়েন মাটিতে ফেলে দেয় আর তখন সেটা টমিকে উঠাতে বলে। মোট কথা হলো সে সবার সামনে টমিকে নিজের অধীনস্থ বানাতে চাইছে। এটা দেখে তো সব ভাইরা গ্যাঞ্জামের জন্য রেডি হয়ে যায়, কিন্তু টমি তাদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর সে নিজের হাতেই কয়েনটা তুলে নেয়। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করো এই মালটার ব্রেন কতটা শার্প আর কুল, যে কোনো পরিস্থিতিকে কিভাবে কন্ট্রোল করতে হয় তা খুব ভালো করেই জানে সে। এই অপমানের প্রতিশোধ টমি সত্যিই নিয়ে ছাড়বে, আর সেটা কিভাবে করবে এটা জানতে চাইলে তোমাদের অপেক্ষা করতে হবে নেক্সট এপিসোডের জন্য। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো।